আমরা করব ডাইরেক্ট শিয়ার টেস্ট। তোমরা অলরেডি 3-1 এ থিওরি কোর্সে 3-4-1 এ ডাইরেক্ট শিয়ার টেস্ট সম্পর্কে থিওরিতে পড়ে এসেছি ইন ডিটেইলস। আজকে আমরা ল্যাবে কিভাবে টেস্ট করা যায়, এটার পিছনে ব্যাকগ্রাউন্ড কি, সেগুলো আমরা দেখব। তো ডাইরেক্ট শিয়ার টেস্ট কি? ডাইরেক্ট শিয়ার টেস্ট করার আগে আমাদেরকে জানতে হবে শিয়ার স্ট্রেংথ প্যারামিটার বা এই যে শিয়ার টেস্টগুলো আমরা করি, ডাইরেক্ট শিয়ার টেস্ট বা আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট বা টাইট শিয়ার টেস্ট, সেগুলোর অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে আমাদের স্ট্রেংথ প্যারামিটার অফ সয়েল ডিটারমাইন করা। স্ট্রেংথ প্যারামিটার অফ সয়েল কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন ফাই, একটা হচ্ছে কোহেশন সি। অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বলতে কি বোঝায়? সয়েল টু সয়েল পার্টিকেলের যে ফ্রিকশন, সেটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। সো এই পার্টিকেলের ইন্টারপার্টিকেল ফ্রিকশনটা, যেটাকে আমি ফাই বলছি, সেটা ডিপেন্ড করে কি পার্টিকেলের শেপের উপরে, গ্রেইন সাইজের উপরে, কম্প্যাকশনের উপরে, অ্যাঙ্গুলারিটি বা রাউন্ডনেস, শার্পনেস, এই ধরনের প্যারামিটারসগুলোর উপরে। আর কোহেশনটা কি? কোহেশন হচ্ছে এটা কোহেসিভ সয়েল বা ক্লের জন্য। সেটা কি? আমরা অলরেডি জানি, তোমরা থিওরিতে পড়েছো, পার্টিকেলসের পানির প্রতি যে অ্যাফিনিটি থাকে, সেটার কারণে পজিটিভ এবং নেগেটিভ চার্জ অবস্থায় থাকে। সো এটাকে বলা হয় হচ্ছে কোহেশন। সো শিয়ার স্ট্রেংথ প্যারামিটার দুইটা যে ফাই এবং সি, ফাইটা বেসিক্যালি ফর কোহেশনলেস সয়েল, আর কোহেশন সি এটা হচ্ছে প্রপার্টি অফ বেসিক্যালি কোহেসিভ সয়েল। এখন ল্যাবে আমরা যেই ধরনের শিয়ার টেস্ট করি না কেন, আমার মেইনলি অবজেক্টিভ হচ্ছে এই দুটো প্যারামিটারকে বের করা। এখন এই দুটো প্যারামিটারকে আমার বের করতে হবে কেন? কারণ আমরা যেখানে বিল্ডিং কনস্ট্রাক্ট করব বা অ্যাজ এ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ফার্স্ট এইম কি হবে? আমার ফার্স্ট এইম হবে, আমি যেখানে কনস্ট্রাকশন করি, সেটা ওয়েদার ইট ইজ বিল্ডিং হোক, জেটি হোক, ব্রিজ হোক, হোয়াট এভার, ফার্স্টেই আমাকে জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন করতে হবে। হোয়াট ইজ জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন? জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন মিন্স যে সাইটে আমি কনস্ট্রাকশন করব, তার সেই সাইটের সয়েলকে ইনভেস্টিগেট করতে হবে। সো ওই সয়েলকে ইনভেস্টিগেট করতে হলে আমার ফার্স্টেই তার বিভিন্ন প্রপার্টিজ জানতে হবে। এক, ইন্ডেক্স প্রপার্টিজ, যেগুলো আমরা আগে পড়ে এসেছি, স্পেসিফিক গ্র্যাভিটি বলো, পারমিয়েবিলিটি বলো, এগুলো আমরা আগে পড়ে এসেছি। এরপর আমার কি জানতে হবে? ওই সয়েলের ক্যাপাসিটি কতটুকু, তার বিয়ারিং ক্যাপাসিটি বলো বা যেটা স্ট্রেংথ ক্যাপাসিটি বা তার লোড নেওয়ার ক্যাপাসিটি কতটুকু, সেটা আমাকে বের করতে হবে। এটা যদি বের করতে হয়, তার জন্য আমাকে অবশ্যই শিয়ার স্ট্রেংথ প্যারামিটারগুলো, এগুলো আগে বের করে আসতে হবে। প্রাইমারি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হলো আমার শিয়ার স্ট্রেংথ প্যারামিটারগুলো বের করা। কারণ কি? কারণ একটা সয়েলের ক্যাপাসিটি বের করার জন্য আমার কি, আমরা জানি অলরেডি, তোমরা থিওরিতে পড়ে এসেছো, টাউ ইকুয়ালস টু সি প্লাস সিগমা ট্যান ফাই। টাউটা কি? আমার নরমাল বা ভার্টিক্যাল স্ট্রেস, সিটা কোহেশন, সিগমাটা হচ্ছে আমার, সরি টাউটা হচ্ছে আমার, আবার কি বলি, টাউ হচ্ছে আমার শিয়ার স্ট্রেস, সি হচ্ছে আমার কোহেশন, সিগমা হচ্ছে আমার ভার্টিক্যাল বা নরমাল স্ট্রেস, আর ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। সো আলটিমেটলি আমার মেইন অবজেক্টিভ হচ্ছে ফেলিয়ার ক্রাইটেরিয়া বা যে সয়েলটা আমার কনসার্ন সয়েল, সেই কনসার্ন সয়েলের এই স্ট্রেংথটা বের করা, টাউ, সেটা হচ্ছে টাউ। সো এটা বের করার জন্য আমার এই দুটো প্যারামিটার অবশ্যই লাগবে, সি এবং ফাই। এখন বিভিন্ন ধরনের টেস্ট আছে, ফিল্ড টেস্ট আছে, আবার হচ্ছে আমার ল্যাব টেস্ট আছে। ফিল্ড টেস্ট আমরা একটু দেখি, বিভিন্ন ধরনের ফিল্ড টেস্ট যেটাকে বলে, ফিল্ড টেস্ট আমরা যেটা ফিল্ডে অন স্পট আমরা স্পন্টেনিয়াসলি আমরা যে টেস্টগুলো করি, সেগুলো হচ্ছে ফিল্ড টেস্ট। এই ফিল্ড টেস্টেও আমরা শিয়ার স্ট্রেংথ প্যারামিটারগুলো মাপতে পারি। ওখানে শিয়ার বক্স নিয়ে অন স্পট খুবই কমপ্লিকেটেড সফিস্টিকেটেড মেশিন দিয়ে করতে হয়, যেটা আমাদের দেশে হয়তো খুব অ্যাভেলেবল না, কিন্তু ওইটা কি ফিল্ডের কন্ডিশনে এক্স্যাক্টলি আমি ভ্যালুটা পাবো। আর ল্যাব টেস্টটা কি? বিভিন্ন ধরনের ল্যাব টেস্ট তোমরা অলরেডি থিওরিতে পড়ে এসেছো, ডিরেক্ট শিয়ার টেস্ট, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট, যেটা আমরা নেক্সট ক্লাসে করব। এরপর আছে ভেইন শিয়ার টেস্ট, পকেট পেনিট্রোমিটার টেস্ট,
ডাইরেক্ট শিয়ার টেস্টটা কি, আমি ডাইরেক্ট শিয়ার টেস্টে আমি কোহেশনলেস সয়েল মিন্স স্যান্ডের জন্য করব। আর বাকি যেগুলো তারপরের ক্লাসে যেটা করবো আমরা আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ, এগুলো হচ্ছে আমরা ক্লের জন্য করি, বা বেড শিয়ার, পকেট পেনিট্রেশন, এগুলো আমরা ক্লে টাইপ সয়েলের জন্য করি। আচ্ছা, এখন এই যে এই সূত্রটা যেটা বললাম যে আমার আলটিমেটলি অবজেক্টিভ হচ্ছে টাউ ইকুয়ালস টু সি প্লাস সিগমা tan phi। এই ফেলিয়ার ক্রাইটেরিয়াটাকে, এই ফেলিয়ার স্ট্রেন্থটাকে আমাকে ডিটারমাইন করতে হবে সয়েল। তাহলে এটার জন্য ডিটারমাইন যদি করতে হয়, আমরা দেখছি এটা হচ্ছে কি টাউ বললাম শিয়ার স্ট্রেস, আর সিগমা আমার নরমাল স্ট্রেস। যে কোনো প্লেন একটা সয়েলের পার্টিকেলস আমি যখন ধরবো তার উপরে যে নরমাল স্ট্রেসটা কাজ করছে গামায় সয়েলের জন্য ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার, এবং তার করেসপন্ডিং যে শিয়ার স্ট্রেসটা কাজ করছে তার মধ্যে একটা কনসিস্টেন্ট রিলেশনশিপ আছে। এই রিলেশনশিপটাকে আমি কিভাবে ফেলিয়ার ক্রাইটেরিয়া দিয়ে ডিটারমাইন। ওকে, আচ্ছা এখন আসি, এত কথা যে বললাম যে ফার্স্টে যে আমার আসলে অবজেক্টিভটা কি, আমার যে আমি যে সাইক্লের কনস্ট্রাকশন করবো তার সয়েলকে ইনভেস্টিগেট করা। এবং সয়েলকে ইনভেস্টিগেট করা কেন দরকার, কারণ আমি যদি সেইখানে সয়েলে সাপোজ ধরলাম এই সয়েলটা আমার স্যান্ড টাইপ, উপরে আমার 5 মিটার বা 7 মিটার বা 10 মিটার আমার স্যান্ড। এখন এই সয়েলে আমি যখন ফাউন্ডেশন দিব, ধরলাম সিঙ্গেল ফুটিং দিচ্ছি, আমি এই ফুটিং এর ডেপথ কত হবে, কতটুকু ডেপথে সে কতটুকু স্ট্রেংথ পাবে, আলটিমেটলি বিল্ডিং এর লোডটা কিন্তু আমার ফুটিং এর দিয়ে বা ফাউন্ডেশনের মধ্যে দিয়ে সয়েলে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তাহলে ওই সয়েলের ক্যাপাসিটি আছে নাকি ওই লোডটাকে নেওয়ার মতো, সেটাই আসলে আমাকে বের করতে হবে। সেটা বের করার জন্য আমাকে ওই সয়েলের স্ট্রেংথটা বের করতে হবে। তাহলে কি হয় আসলে, এখানে আমরা যদি দেখি ফেলিয়ার জোন আন্ডার ফাউন্ডেশন, এখানে আমি দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল ফুটিং এর ছবি, তার নিচে আমার আমি দেখতে পাচ্ছি ফেলিয়ার জোনটাকে। ফেলিয়ার জোনটাকে আমি 1, 2 and 3 তিনটা ভাগে ভাগ করেছি, ঠিক আছে। এগুলো আমরা ডিটেইলসে 4-1 এর থিওরিতে এবং 3-2 তে তোমরা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং থিওরিতে পড়বা। এটা জোন 1 ইলাস্টিক প্লাস্টিক জোনটা সম্পর্কে ডিটেইলসে। আমি এখন ডিটেইলসে যাব না, আমি খালি এনভেলপটা দেখাচ্ছি। এই যে লাইনটা দেখাচ্ছি, দেখো খেয়াল করে দেখো, এটাকে আমি শিয়ার রেজিস্ট্যান্স বা ফেলিয়ার জোনটা দেখাচ্ছি আন্ডার দ্য ফাউন্ডেশন বা ফুটিং। এখন একটু খেয়াল করো, এই যে প্রত্যেকটা পয়েন্টে এগুলো সয়েলের এলিমেন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টে সয়েলের এলিমেন্টগুলো আমি যে কোনো একটা সয়েলের এলিমেন্টকে যদি আমি বলি, সাপোজ এই পয়েন্টের একটা সয়েলের এলিমেন্ট, তার মধ্যে ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার বা সিগমা আমি যেটাকে বলছি সেটা কি আসলে, সয়েলের যে ওভারবার্ডেন প্রেসারটা তার উপরে কাজ করছে। এখন সেটা তো তার উপরে নরমাল স্ট্রেস হচ্ছে, তাহলে শিয়ার স্ট্রেসটা আসলে কি হবে, শিয়ার স্ট্রেসটা হবে ওই পয়েন্টের উপরে এই যে জোনে যে রেজিস্ট্যান্স দিচ্ছে শিয়ার রেজিস্ট্যান্স, সেটা তা এই পার্টিকেলসের উপরে কিভাবে কাজ করছে বা পার্টিকেলসটাকে কিভাবে তার ডিফর্মেশন করছে, সেটাই আমরা একটু ম্যাগনিফাই আকারে ওই পাশের ছবিতে দেখব। আচ্ছা, এখন আমরা কি করব, ফুটিং এর নিচে একটা সয়েল স্যাম্পল নিয়ে সেটার উপরে সিগমা নরমাল স্ট্রেস এবং তার শিয়ার স্ট্রেস কিভাবে কাজ করছে, তার জন্য কারেসপন্ডিং তার শেপ কি কারণে চেঞ্জ হচ্ছে, কখন স্লিপ করে ফেল হয়ে যাবে, কি হবে সেই জিনিসগুলো আমরা এখন দেখব। তাহলে তোমরা কিন্তু অলরেডি এই জিনিসগুলো কিভাবে একটা একটা কি বল পার্টিকেলস এর উপর বা যাই বলো না কেন একটা অবজেক্টের উপর তার নরমাল স্ট্রেস কাজ করে, শিয়ার স্ট্রেস কাজ করে, তার জন্য কিভাবে মোর সার্কেল লাগতে হয়, তোমরা কিন্তু অলরেডি সলিড মেকানিক্সে পড়ে এসেছো ডিটেইলস। আমরা এখানে মেকানিজমের ডিটেইলস এত যাব না, সয়েলের ক্ষেত্রেও একই রকম জিনিসটা কি, ধরো এই যে একটা সয়েল পার্টিকেলস আমি ছোট চিন্তা করলাম, তারপরে ইফেক্টিভ ওভারবার্ডেন যে সয়েলের প্রেসারটা সেটাকে আমি সিগমা বলছি। এখন যে কোনো একটা পয়েন্টে ফুটিং এর নিচে একটা পয়েন্টে ওই পয়েন্টে তার ইফেক্টিভ ওভারবার্ডেন প্রেসার বা নরমাল স্ট্রেসটা সেটা কিন্তু ফিক্সড। এই ফিক্সড নরমাল স্ট্রেস বা সিগমার জন্য যে শিয়ারটা কাজ করছে
সেই শিয়ারটা আসলে এই স্যাম্পলটাকে কখন ওই সয়েলটাকে ফেল করে দিবে। কখন করবে? যখন তোমার ওই সয়েলের শিয়ার রেজিস্ট্যান্সটা যেটা কাজ করছিল, শিয়ার রেজিস্ট্যান্সটা আসলে কি? শিয়ার রেজিস্ট্যান্স হচ্ছে এই একটা সয়েল পার্টিকেল, এই একটা সয়েল পার্টিকেল। এই সয়েল পার্টিকেল যখন একটা আরেকটার সাপেক্ষে স্লিপ করে যাবে, স্লিপ করে গেলে কি হবে? সেই জায়গায় তার কিন্তু শিয়ার স্ট্রেংথ 0 হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত স্লিপ করছে না ততক্ষণ সে শিয়ার রেজিস্ট্যান্স দিচ্ছে। তাহলে তখনই স্লিপ করে যাবে যখন এই শিয়ার স্ট্রেসটা তার ক্যাপাসিটি থেকে বা শিয়ার রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটি যেটাই বলি না কেন তাকে এক্সিড করে যাবে। তাহলে আমি ধরে নিলাম এই স্যাম্পলে আমার এই ফিক্সড নরমাল স্ট্রেসের জন্য যে শিয়ারটা আমার দিচ্ছে এটাকে যদি বলি টাউ, এই টাউ এর কারণে এই স্যাম্পলটা ডিফর্ম করে যাবে। এই ডিফর্মেশনটা আমি দেখাচ্ছি কি দিয়ে? এই যে এই ডিফর্মেশন যতটুকু ডিফর্ম করলো এই শিয়ার স্ট্রেসের জন্য সেটাকে আমি দেখাচ্ছি ডেল্টা দিয়ে। তাহলে এটা হচ্ছে আমার ডিফর্মড শেপ। আমি কিন্তু এই শেপটা দেখাচ্ছি when soil is at failure। ঠিক আছে? তাহলে এই সয়েলটা ফেল করে যাচ্ছে কারণ এর যে শিয়ার রেজিস্ট্যান্স ছিল তার চেয়ে শিয়ার স্ট্রেসটা বেশি হয়ে গেছে, তার ক্যাপাসিটির চেয়ে বেশি। তার মানে কি করবে? ওইখানে যে সয়েল পার্টিকেলস গুলো আছে একটা সাপেক্ষে আরেকটা স্লিপ করে বের হয়ে যাবে, একটা সাপেক্ষে আরেকটা স্লিপ করে যাবে। তার মানে কি আলটিমেটলি তার মধ্যে কোনো কিন্তু সয়েলের যে স্ট্রেংথ প্যারামিটার, যে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন আমি বলছিলাম যে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে ধরে রাখে বা ফ্রিকশন কাজ করে, ওই ফ্রিকশনটাই নাই, 0 হয়ে যাচ্ছে, তার শিয়ার স্ট্রেংথটাই 0 হয়ে যাচ্ছে আলটিমেটলি। তবে এই কন্ডিশন কিন্তু আমি চাই না, এই কন্ডিশন চাই না এই কারণেই আমার আসলে ফেল করার আগে তার রেজিস্ট্যান্সটা কত বা তার কোন নরমাল স্ট্রেসের জন্য কত শিয়ার রেজিস্ট্যান্স বা শিয়ার স্ট্রেস কাট করছে সেটা আমাকে বের করতে হবে। সেটা বের করার জন্যই আমাকে আসলে প্যারামিটারগুলো বলেছিলাম যে শুরুতে কোহেশন সি এবং অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন ফাই বের করা হবে। এই ডাইরেক্ট শিয়ার টেস্ট দিয়ে আমি এটাই আসলে করব। আলটিমেটলি আমি কি করব? ফিল্ডের যে কন্ডিশনটাকে কাইন্ড অফ রেপ্লিকেট করার চেষ্টা করব। রেপ্লিকেট করা কথাটা আমি কেন বললাম? কারণ অ্যাকচুয়াল ফিল্ডে যে কন্ডিশন সেটা কিন্তু আমার পক্ষে রিপ্রেজেন্ট করা সম্ভব না। কারণ ডাইরেক্ট শিয়ার টেস্টে আমি কি করছি? স্যাম্পলটাকে ইনসাইড যে ফিল্ড কন্ডিশনের যে অবস্থায় ছিল, যে প্রেসারে ছিল, যে এজি ইফেক্ট ছিল বা যাই ছিল, এখন আমি কি করছি? স্যাম্পলটাকে তুলে এনে রিমোল্ডিং করে মানে ল্যাবের মধ্যে বানিয়ে তার মধ্যে টেস্ট করছি। এক্স্যাক্টলি ডেফিনেটলি আমার ফিল্ডেরটা আসবে না, হয়তো ফিল্ডের চেয়ে একটু বেশি আসবে বা হয়তো ফিল্ডের চেয়ে একটু কম আসবে, ডিপেন্ড করছে ফিল্ডের সয়েল লেয়ারটা কোন অবস্থায় ছিল। যাই হোক, তারপর আমরা একটা ধারণা পাবো। ঠিক আছে? তো এখন আসি আমরা ডাইরেক্ট শিয়ার টেস্ট সম্পর্কে। ডাইরেক্ট শিয়ার টেস্টটা কি? ডাইরেক্ট শিয়ার টেস্ট দেখো আমি এখানে দেখিয়েছি ডাইরেক্ট শিয়ার বক্স যেটাকে বলে, যেটা তোমাদেরকে ডিটেইলসে আমরা যখন প্রসিডিউরটা করব দেখানো হবে। ল্যাবে আমরা প্রসিডিউরটা করব যখন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে দেখানো হবে। এখানে জাস্ট একটা স্কিমেটিক ডায়াগ্রাম আঁকা হচ্ছে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে একটা ডাইরেক্ট শিয়ার বক্স বলে এটাকে। ঠিক আছে? এই ডাইরেক্ট শিয়ার বক্সের দুটো পার্ট, এটা হচ্ছে ফার্স্ট হাফ আর এটা হচ্ছে লাস্ট হাফ। এই দুটো জিনিস হচ্ছে খেয়াল করো, এদিকে কিন্তু ফাঁকা। তার মানে কি? এই দুটো প্লেট কিন্তু মুভেবল। আসলে ফার্স্ট আমি কি করি? এই যে নিচের এই প্লেটটা, এই প্লেটের মধ্যে স্যাম্পল, এই প্লেটটার মধ্যে স্যাম্পল নিয়ে আমি স্যাম্পল বানাই, তারপরে হচ্ছে এই উপরে প্লেটটাও আমি বসাই। এরপর কি করি আমি? একটু খেয়াল করো, তার মধ্যে উপরে নিচে দুটো হচ্ছে আমার কোরাস ডিস্ক আছে এবং এই প্লেটের উপরে দেখো একটা ডায়াল গজ রিডিং আছে, যে ডায়াল গজ আছে যেটাকে ডায়াল গজ টু মেজার স্যাম্পল কম্প্রেশন অর এক্সপানশন। আর বাম পাশে একটা দেখো আরেকটা ডায়াল গজ আছে, সেটা কি? ডায়াল গজ টু মেজার শিয়ার ডিসপ্লেসমেন্ট। ডাইরেক্ট শিয়ার টেস্ট আমি কি করি? এই যে স্যাম্পলটা, এটা কিন্তু আমি শিয়ার টেস্ট করব। কি করি? এই স্যাম্পলটাকে একটু খেয়াল করো, এখানে একটা আমি ডট ডট দিয়ে একটা লাইন দেখিয়েছি। এই লাইনটা কি? প্রি ডিটারমাইন্ড শিয়ারিং প্লেন। তার মানে এই যে আমার যে স্যাম্পলটা যে শিয়ার করছিল বা শিয়ার ফেল হয়ে যাচ্ছিল, সেটাকে আমি কি করছি? আমার ফুটিংয়ের নিচে যখন হয়, ফুটিংয়ের নিচে কিন্তু তার একটা পার্টিকেলের উপর বা শিয়ার জোনের ওইখানে একটা পার্টিকেলের উপরে শিয়ার প্লেনটা কি হবে সেটা কিন্তু প্রি ডিটারমাইন্ড না।
ঠিক আছে, তার শিয়ার জোন বরাবর যে বরাবর যাবে সেটা এমনও হতে পারে পার্টিকেল এরকম শিয়ার হবে এরকম, তখন তার মানে কি তার শিয়ার স্ট্রেস এই বরাবর যেটা কাজ করছে সেটা হচ্ছে আমার শিয়ার জোন। কিন্তু ডাইরেক্ট শিয়ার টেস্টে আমি কি করছি, ডাইরেক্ট শিয়ার টেস্টে আমি প্রিডিটারমাইন মানে ধরেই নিচ্ছি এই প্লেন বরাবর ফেল করবে। ঠিক আছে, এই প্লেন বরাবর ফেল করবে, আমি কি করছি একটা ফিক্সড সিগমা বা নরমাল স্ট্রেসের জন্য আমি এই প্লেন বরাবর আমি হরিজন্টাল ফোর্স বা শিয়ার স্ট্রেস দিয়ে এটাকে ফেল করা, এই প্লেন বরাবর ফেল করা। এই ডট ডট লাইনটা দিয়ে আমি এই ফেলিয়ার লাইনটাই দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এই শিয়ার বক্সের উপরে দেখো ফিক্সড একটা নরমাল লোড, তার মানে এই সিগমাকে আমি দিচ্ছি ফিক্স করে দিচ্ছি এই নরমাল লোড বা নরমাল স্ট্রেসটাকে, সেই ফিক্স নরমাল স্ট্রেসের জন্য সেটা 50 কেপি হোক 100 কেপি হোক বা 200 কেপি হোক যাই হোক, সেটার জন্য আমি কি করছি এই বরাবর একটা শিয়ার ফোর্স দিচ্ছি। ঠিক আছে, ফোর্স দিয়ে কি করছি আমি এই স্যাম্পলটাকে এই মাঝ বরাবর প্রিডিটারমাইন্ড প্লেন বরাবর আমি স্যাম্পলটাকে ফেল করে দিচ্ছি। তার মানে আসলে কি হচ্ছে, স্যাম্পলটা এরকম ছিল, আলটিমেটলি আমি যখন ফেল করাচ্ছি স্যাম্পলটা কিন্তু এভাবে ফেলিয়ার বরাবর কি হচ্ছে এই বক্সটা এরকম বাঁকা হয়ে যাচ্ছে, তার মানে কি তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এটা ফিক্স থাকছে নিচের পোরশনটা, আর উপরের পোরশনটা যখন ফোর্স দিচ্ছি আমি এই জায়গা থেকে আস্তে আস্তে কি হচ্ছে ডিসপ্লেসড হয়ে সরে সরে এই জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে আমি কি করছি আমি এই প্লেন বরাবর স্যাম্পলটাকে ফেল করাচ্ছি। আচ্ছা, কেন করাচ্ছি কি বললাম যে ডাইরেক্ট শিয়ার টেস্টের এটা বলতে পারো খুব ইজি, আবার অন দ্য কন্ট্রারি কিছুটা কনজারভেটিভও বলতে পারো, বিকজ অ্যাকচুয়াল যে প্লেনে আমার ফেল করার কথা সেটা কিন্তু আমি করতে পারছি না। কি করছি আমি একটা প্রিডিটারমাইন্ড প্লেনে, এই প্লেনটা কিন্তু হয়তো আমি যদি অন্য কোনো ট্রাইক্সিয়াল যদি আমি করতাম হয়তো এই প্লেন বরাবর সে করতো না, সেটা একটা স্যাম্পল ফেল করে তার উইকার জোন বরাবর, উইকার প্লেন বরাবর, হয়তো এই প্লেনটা তার উইকার প্লেন নাও হতে পারে। যাই হোক, আমরা মোটামুটি একটা ধারণা পাওয়ার জন্য এটাকে হচ্ছে আবার ডাইরেক্ট শিয়ার টেস্ট দিয়ে আমি এই স্ট্রেন প্যারামিটারগুলোকে আসলে ডিটারমাইন করি। আচ্ছা, এখন কি হচ্ছে আমার নরমাল লোডটা তো আমার ফিক্সড, যে শিয়ার লোডটা দিয়ে দিয়ে বাড়িয়ে 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 আমি ফেল করাচ্ছি। এরপর আমি কি করবো, আমরা যেভাবে স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভ এঁকেছি সেভাবে একটা শিয়ার ডিসপ্লেসমেন্ট এবং শিয়ার স্ট্রেসের একটা কার্ভ আঁকবো। এই কার্ভ থেকে কি হবে, স্ট্রেস স্ট্রেনের কার্ভ থেকে আমার ম্যাক্সিমাম যে পয়েন্ট সেই পয়েন্টের জন্য কারেসপন্ডিং যে টাউ বা শিয়ার স্ট্রেসের ভ্যালু সেটা পাবো, এটাকে আমি বলবো টাউ এফ। টাউ এফটা কি, শিয়ার স্ট্রেস এট ফেলিয়ার, তার মানে যে পয়েন্টেই তো আসলে আমার ফেল করে গেছে ম্যাক্সিমাম, তারপরে কি কমতে শুরু করেছে। তাহলে স্ট্রেস স্ট্রেন কার্ভ থেকে আমার মেইন অবজেক্টিভটা কি টাউ এফটা বের করা করে আনলাম। এরপর আমাকে কি করতে হবে, যেটা বলেছি আমি শুরুতেই ফেলিয়ার ক্রাইটেরিয়া বা টাউ ইকুয়ালস টু সি প্লাস সিগমা tan phi করতে হবে। সেটার জন্য কি করতে হবে, অলরেডি তোমরা থিওরিতে পড়েছো ফেলিয়ার এনভেলপ বলে, যেটা ফেলিয়ার এনভেলপটা কি শিয়ার স্ট্রেস ভার্সেস নরমাল স্ট্রেস কার্ভ করতে হবে। এই শিয়ার স্ট্রেস ভার্সেস নরমাল স্ট্রেস এটা কিন্তু এট ফেলিয়ার। ঠিক আছে, তার মানে আসলে কি করতে হবে, তোমার একটা নরমাল লোডের জন্য যে এই এরিয়াটাকে ভাগ দিলে তুমি নরমাল স্ট্রেস পাচ্ছ, তাহলে সাপোজ একটা গ্রুপ করলো 25 কেপি, তার জন্য যে নরমাল স্ট্রেস তার জন্য করেসপন্ডিং এভাবে শিয়ার স্ট্রেস যেটা পাবো এই পয়েন্টে এই গ্রাফে একটা ভ্যালু পেলাম। আবার সেইভাবে আরেকটা নরমাল লোড ধরো 50 কেপি এর জন্য করেসপন্ডিং যে টাউ এফটা পাবো সেটার জন্য আরেকটা পয়েন্ট বসবে, সেম ভাবে থার্ড আরেকটা নরমাল লোডের জন্য আরেকটা পয়েন্ট বসালে এরপর এই তিনটা পয়েন্টই আমার কানেক্ট করলে একটা লাইন পাবো। ঠিক আছে, লাইনটা আমার কি, লাইনটাই কিন্তু আসলে আমার ফেলিয়ার এনভেলপ। ঠিক আছে, ফেলিয়ার এনভেলপ মানে কি কথা, মানে তোমরা অলরেডি মোট সার্কেল পড়েছো, মোট সার্কেলগুলো যেটাকে টাচ করে যাচ্ছে তার ট্যানজেন্ট বরাবর, সেটাই হচ্ছে আমার ফেলিয়ার এনভেলপ। এই লাইনটার ইকুয়েশনে কিন্তু টাউ ইকুয়াল টু সি প্লাস সিগমা tan phi এই লাইনটার ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা তার মানে এই লাইনটার স্লোপটা আসলে একটু খেয়াল করো, সি তে y ইকুয়াল টু mx প্লাস c তো, তার মানে এটা কি, এটা হচ্ছে আমার ইন্টারসেপ্ট পজিশন।
বা সি। আর tan phi যেটা সেটা হচ্ছে আমার এই লাইনের স্লোপটা, এটা হচ্ছে আমার phi। তার মানে আমি যদি এই এনভেলপটা ডিটারমাইন করে ফেলতে পারি, আমি ওখান থেকে কিন্তু কোহেশন সি এবং ফাইটা বের করে ফেলতে পারি। আলটিমেটলি আমার অবজেক্টিভ অফ ডুইং দিস ডাইরেক্ট শিয়ার টেস্ট ইজ টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ phi and c। আচ্ছা, এখন এটা করে ফেললাম, আমাদের এতটুকু পর্যন্ত আসলে উত্তর। কিন্তু আরেকটা থিওরি তোমাদের আছে যেটা দেখাচ্ছিলাম, যে দুইটা ডায়াগ্রাম আছে, একটা কি আমার ডায়াগ্রাম টু মেজার স্যাম্পল কম্প্রেশন অর এক্সপানশন। তার মানে কি, এই যে নরমাল লোডটা দিচ্ছি, এখানে আমি শিয়ারের কথা ভুলে যাই, এই যে নরমাল লোড দিচ্ছি, একটা স্যাম্পলের উপর আমি নরমাল লোড দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, স্যাম্পলটা কি হবে, ডেফিনেটলি ফার্স্টে কম্প্রেস হবে 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 হবে, তাই এটা তো নরমাল জিনিস। আচ্ছা, এখন এই ডায়াগ্রামটাতে কি দিচ্ছি উপরেরটা, এটা হচ্ছে নরমাল লোডের জন্য স্যাম্পলটা কতটুকু কম্প্রেসড বা এক্সপান্ডেড হচ্ছে সেটা দিচ্ছি। নিশ্চয়ই আমাদের মনে কোশ্চেন যাচ্ছে যে এক্সপানশন কেন হবে, আমি এটা দিচ্ছি কম্প্রেস করতে লোড, তাহলে এটার মধ্যে এক্সপানশন কেন হচ্ছে। আচ্ছা, সেটা বোঝার জন্য আসি আমরা এই গ্রাফ। ঠিক আছে, এই গ্রাফকে একটু খেয়াল করো, কম্প্রেশন দেখাচ্ছে লুজ স্যান্ডের জন্য আর ওভার দা হোল শিয়ার ডিসপ্লেসমেন্ট। এখানে শিয়ার ডিসপ্লেসমেন্টের আমার ভ্যালুগুলো থাকবে, যত লোড বাড়ছে শিয়ারের শিয়ার ডিসপ্লেসমেন্ট বাড়ছে। আবার একটু খেয়াল করো, লুজ স্যান্ডের জন্য কি হচ্ছে, কম্প্রেশন হচ্ছে। আবার ডেন্স স্যান্ডের জন্য খেয়াল করো, ফার্স্টে কম্প্রেশন হচ্ছে, দেন আবার এক্সপানশন হচ্ছে। কেন দেখো, খেয়াল করো, একটা স্যান্ড যখন তুমি এই শিয়ার বক্সে কম্প্যাক্ট করে এটাকে যখন তুমি টেস্ট করছো, তার ডেন্স না সে লুজ অবস্থায় আছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে তার প্রপার্টি। কেন, একদম ডেন্স অবস্থায় যে সয়েলটা আছে, ডেন্স অবস্থা মানে কি, তার ইন্টারপার্টিকেল ভয়েডগুলো মোটামুটি ফিলার, একদম ডেন্স কম্প্রেসড অবস্থা। এখন এই কম্প্রেসড অবস্থায় তার উপরে আমি যখন নরমাল লোড দিচ্ছি, এই নরমাল লোড দিচ্ছি একটা পর্যায় পর্যন্ত, তার মধ্যে যে মিনিমাম ইন্টারপার্টিকেল ভয়েডগুলো আছে সেগুলো ফিল আপ হবে, তার মানে আরো কম্প্রেস হবে আরো কম্প্রেস হবে। ঠিক আছে, সেটাই দেখাচ্ছি, যখন ডেন্স স্যান্ডের জন্য ফার্স্টে কম্প্রেসড হবে, এরপর একটা পর্যায়ে গিয়ে কি হবে, তুমি চিন্তা করো, তুমি তোমার মুখের ভিতরে তুমি মার্বেল ভরছো 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 ভরছো, তোমার মুখে তো ক্যাপাসিটি আছে, এর উপরে ফুলতে থাকো, ফুলের সময় কি হবে, ক্যাপাসিটি ফিল আপ হয়ে যাবে, এবার করে বের হয়ে যাবে, তোমার আর ক্যাপাসিটি নেই। এখানেও সেটাই হবে, তুমি যখন নরমাল লোড দিচ্ছ দিচ্ছ দিচ্ছ, পুরো ইন্টারপার্টিকেল ভয়েড ফিল আপ হয়ে যাবে, একটা সময় তত ক্যাপাসিটি নেই, সেও যাবে কই, তখন কি হবে, একটার সাথে আরেকটা স্লিপ করে উঠে যাবে, একটার সাথে আরেকটা স্লিপ করে উঠে যাবে। ঠিক আছে, তখন এটাকে আমি বলি এক্সপানশন। আমাদের ডেন্সের ক্ষেত্রে কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা প্রপার্টি, ফার্স্টে কম্প্রেস হবে, এরপরে আস্তে আস্তে সে আর জায়গা পাবে না যখন, তখন এরকম স্লিপ করা শুরু করবে, এটাকে আমি বোঝাচ্ছি এক্সপানশন। আর লুজের ক্ষেত্রে কি ইজি, লুজের ক্ষেত্রে সে তো লুজ অবস্থাতে আছে, তার ইন্টারভার্টিক্যাল ভয়েড অনেক বেশি, যতই তুমি লোড দাও এটা কম্প্রেসড হতেই থাকবে অনেক নরমাল দিতে 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 অনেক টাইম পরে এক সময় যদি এটা পুরো কম্প্রেসড হয়ে ডেন্স হয়ে যায়, তখন আবার অনেক পরে হয়তো সেই করে এক্সপানশন। আচ্ছা, ওকে, এতক্ষণ তোমরা থিওরি পার্টটা দেখলে ডিরেকশন টেস্টের। এখন আমরা চলে যাব ল্যাব এক্সপেরিমেন্টে। প্রথমে তোমাদেরকে আমি অ্যাপারেটাসটার সাথে পরিচিত করাই দেবো, তারপরে তোমাদেরকে কীভাবে এক্সপেরিমেন্টটা করতে হয় সেটা দেখানো হবে। আমাদের মেইন অ্যাপারেটাসটা হচ্ছে এই শেয়ার বক্স। শেয়ার বক্সে কী কী পার্টস থাকে সেটা প্রথমে তোমাদের আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বেস প্লেট, এখানে আমরা আসলে সয়েল স্পেসিমেন্টটা নিব। প্রথমে আমরা এটাকে কানেক্ট করে দিব স্ক্রুর সাহায্যে। সয়েল স্পেসিমেন দেওয়ার আগে আমরা ফিল্টার পেপার ইউজ করব। তো প্রথমে আমরা বেস প্লেটের উপরে ফিল্টার পেপার একটি বসাবো। এটা হচ্ছে আমাদের সয়েল স্যাম্পল। আমরা আগেই বলেছি আমরা সয়েল স্যাম্পল হিসেবে স্যান্ডি সয়েল ইউজ করছি। এরপরে আমরা এই ফিল্টার পেপারের উপরে আমাদের সয়েল স্যাম্পলটা দিয়ে দিব।
এরপরে আমরা তার উপরে আরেকটা ফিল্টার পেপার ইউজ করব এবং লাস্টে উপরে যে পোড়া স্টোনটা আছে এটা আমরা প্লেস করে দেব। তাহলে ডায়ামিটারটা আমাদের লাগবে এরিয়া বের করার জন্য, তো সেটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা যে পোড়া স্টোনটা ইউজ করছি সেটা ডায়ামিটারটা মেজার করা। তো এটার জন্য একটা স্লাইড ক্যালিপার্স ইউজ করে আমরা এটা ডায়ামিটারটা মেজার করব। প্রথমে স্লাইড ক্যালিপার্সটাকে আমরা 0 করে নেব। স্লাইড ক্যালিপার্সটাকে 0 করে নেওয়ার পরে আমরা এখানে এই পোড়া স্টোনের ডায়ামিটারটা মেজার করব। আমরা ইঞ্চিতে ভ্যালু দেখতে পারি, মিলিমিটারে ভ্যালু দেখতে পারি। যেহেতু সবগুলো আমরা ইঞ্চিতে নিচ্ছি সেহেতু আমরা ইঞ্চিতে ভ্যালুটা নিচ্ছি। 2.47 হচ্ছে আমাদের পোড়া স্টোনের ডায়ামিটার। এখান থেকে π/4 d স্কয়ার করলে আমরা ক্রস সেকশনাল এরিয়াটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ল্যাবরেটরির ডিরেক্ট শেয়ার মেশিন। এখানে আমাদের শেয়ার বক্সটা প্লেসমেন্ট করতে হবে। এখানে দুইটা ডায়াল রিডিং আছে। এই ডায়াল রিডিংটা হচ্ছে ফোর্স নেওয়ার জন্য এবং এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের রিডিংটা নেওয়ার জন্য। আমরা এখানে 3টা নর্মাল স্ট্রেস অ্যাপ্লাই করব। প্রথমে 1 কেজি, তারপরের বার আমরা 2 কেজি অ্যাপ্লাই করব এবং তারপরের বার আমরা 4 কেজি লোড অ্যাপ্লাই করব। আমাদের ডেটা শিটটা দেখলে তোমরা দেখবা সেখানে আমাদের লোডগুলো পাউন্ডে আছে, তো তোমরা সেটা পাউন্ডে কনভার্ট করে নেবে। এখান থেকে আমরা যেই ফোর্সের ভ্যালুটা পাবো, ডায়াল রিডিং থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা আমরা একটা ক্যালিব্রেশন ইকুয়েশনে যদি বসিয়ে দিই সেখান থেকে আমরা ফোর্সের মানটা পেয়ে যাব। ক্যালিব্রেশন ইকুয়েশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্যালিব্রেশন ইকুয়েশন, y = 3.612 × x + 19.65। এখানে x যেটা সেটাই হচ্ছে আমাদের ডায়াল রিডিং। এই ইকুয়েশনে যদি আমরা ডায়াল রিডিংয়ের মানটা বসিয়ে দিই তাহলে আমরা সেখান থেকে ফোর্সের মানটা পেয়ে যাব। আর এখান থেকে আমরা ডিসপ্লেসমেন্টের মানটা পাবো। তোমরা এখানে দেখো এখানে 0.01 মাল্টিপ্লাই করার কথা বলা আছে। তো ডায়াল রিডিং থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে যদি 0.01 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা মিলিমিটারে ভ্যালু পাবো। সেটা থেকে আমরা ইঞ্চিতে কনভার্ট করে নিয়ে গেলে আমরা শেয়ার ডিসপ্লেসমেন্টের মানটা পাবো। প্রথমে আমরা শেয়ার বক্সটাকে আমাদের ডিরেক্ট শেয়ার মেশিনে সেট আপ করছি। স্ক্রুগুলো লাগিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে একটা ফিল্টার পেপার বসানো হয়েছে বেস প্লেটের উপরে। এরপর আমরা সয়েল স্পেসিমেনটা দিব। স্পেসিমেন দেওয়ার পরে এটাকে আমাদের ট্যাম্প করে নিতে হবে। আমরা 25টা ব্লো দেব। সয়েল স্পেসিমেনটাকে কম্প্যাক্ট করার জন্য 25টা ব্লো দেওয়া হচ্ছে। উপরে একটা ফিল্টার পেপার প্লেস করা হচ্ছে। তারপর যে পোড়া স্টোনটা আছে যেটার উপর আমরা লোড দিব সেই লোড প্লেটটা প্লেস করা হচ্ছে। মেশিনটা স্টার্ট করার পরে 15 সেকেন্ড পর পর আমরা শেয়ার ডিসপ্লেসমেন্টটা নিব এবং ফোর্সটা নিব ডায়াল রিডিং থেকে। প্রথমে আমরা রিডিংটাকে 0 করে নিচ্ছি। এখন তোমাদেরকে আমি ডিরেক্ট শেয়ার টেস্টের ডাটাটা দেখাবো এবং এখান থেকে কিভাবে ক্যালকুলেশন করতে হবে এবং গ্রাফ প্লট করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো
তোমরা ভিডিওটাতে লক্ষ্য করেছো আমি একটা পোরা স্টোনের ডায়ামিটার মেজার করেছিলাম স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে। সেটাই হচ্ছে আমার শেয়ার বক্সের ইনসাইড ডায়ামিটার D = 2.47 ইঞ্চ। এটা যদি আমি পাই D²/4 করি তাহলে আমরা ক্রস সেকশনাল এরিয়াটা পেয়ে যাব। তোমরা ভিডিওটাতে দেখেছো আমি বলেছিলাম যে আমরা 3টা নর্মাল লোড অ্যাপ্লাই করব। প্রথমে 1 কেজি, তারপর 2 কেজি, তারপর হচ্ছে 4 কেজি। অ্যাকচুয়ালি আমাদের ডিরেক্ট শেয়ার মেশিনটা এমনভাবে সেট করা আছে, আমি যদি লিভার আর্মে 1 কেজি লোড অ্যাপ্লাই করি তাহলে সয়েলের উপরে টোটাল 8 কেজি লোড অ্যাপ্লাই হয়। আর আমি যদি 2 কেজি লোড অ্যাপ্লাই করি তাহলে সয়েলের উপর অ্যাপ্লাইড লোড হয় 16 কেজি। আমি যদি 4 কেজি লোড অ্যাপ্লাই করি তাহলে সয়েলের উপরে অ্যাপ্লাইড লোড হয় 32 কেজি। তো স্যাম্পল 1-এ আমরা যে নর্মাল ফোর্স অ্যাপ্লাই করব সেটা হচ্ছে 8 কেজি, স্যাম্পল 2 এর জন্য 16 কেজি এবং স্যাম্পল 3 এর জন্য 32 কেজি। তো আমি একটা একটা করে সবগুলোতেই আসছি। প্রথমে দেখো স্যাম্পল 1। স্যাম্পল 1-এর জন্য আমাদের নর্মাল ফোর্স হচ্ছে 8 কেজি। যেহেতু আমরা সব ইউনিটগুলোকে পিএসআইতে কনভার্ট করব, এই জন্য আমরা লোডটাকে পাউন্ডে নিয়ে নিলাম। 17.64 পাউন্ড হচ্ছে আমাদের নর্মাল ফোর্স। এখান থেকে যদি আমরা নর্মাল স্ট্রেস বের করতে চাই, যেটা সিগমা, এটাকে আমরা নর্মাল ফোর্স ডিভাইডেড বাই এরিয়া করলেই আমরা পিএসআইতে নর্মাল স্ট্রেসের ভ্যালু পেয়ে যাব। এরপরে তোমরা দেখেছো আমি 2টা ডায়াল গেজ দেখিয়েছিলাম। একটা ডায়াল গেজ থেকে আমরা শেয়ার ডিসপ্লেসমেন্টের মান পাবো এবং আরেকটা ডায়াল গেজ থেকে আমরা লোডের মান পাবো। তো আমরা যেটা করছি প্রতি 15 সেকেন্ড পর পর আসলে রিডিংগুলো নিব। তাহলে আমরা শেয়ার ডিসপ্লেসমেন্টের ডায়াল রিডিংটাকে 0.01 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা শেয়ার ডিসপ্লেসমেন্টটা পাবো মিলিমিটারে এবং সেটাকে তোমরা ইঞ্চিতে কনভার্ট করে নেবা। এই ইঞ্চিতে কনভার্ট করার পরে তোমরা এই মানগুলো হচ্ছে এই কলামটাতে বসাবা। এরপরে আমরা লোড ডায়াল রিডিং থেকে যে ভ্যালুটা পাবো সেটার জন্য আমি বলেছিলাম আমরা একটা ক্যালিব্রেশন ইকুয়েশন ইউজ করব। অ্যাকচুয়ালি আমাদের ডিরেক্ট শেয়ার মেশিনটা ক্যালিব্রেট করা আছে এবং একটা ক্যালিব্রেশন ইকুয়েশন ডেভেলপ করা ছিল, যেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম। সেটা হচ্ছে 3.612 × x প্লাস 19.65। এখানে x এর ভ্যালুটা হচ্ছে আমাদের এই লোড ডায়াল গেজ থেকে যে আমরা ডায়াল রিডিংটা পাচ্ছি সেটা। তাহলে আমরা শেয়ার ফোর্স যদি বের করতে চাই তাহলে আমরা 3.612 এর সাথে লোড ডায়াল রিডিংটা মাল্টিপ্লাই করব, প্লাস 19.65 করলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে শেয়ার ফোর্স ইন নিউটন। এটাকে আমরা পাউন্ডে কনভার্ট করে নেব। তারপর তোমরা হচ্ছে সেটাকে এই কলামে বসাবা। এরপরে শেয়ার স্ট্রেস বের করার জন্য আমরা সিম্পল শেয়ার ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ করলে আমরা শেয়ার স্ট্রেস ইন পিএসআই পেয়ে যাব। এরপরে আমাদের একটা গ্রাফ প্লট করতে হবে, যেটার এক্স এক্সিসে আমরা বসাবো শেয়ার ডিসপ্লেসমেন্ট ইন ইঞ্চি এবং ওয়াই এক্সিস বরাবর বসাবো শেয়ার স্ট্রেস ইন পিএসআই। তোমরা ডাটাটা খেয়াল করলে দেখবে আমরা যখন টাইম যাচ্ছে তার সাথে সাথে আমাদের শেয়ার ডিসপ্লেসমেন্ট বাড়ছে এবং লোড আস্তে আস্তে বাড়ছে। বাড়তে বাড়তে একটা পর্যায়ে দেখো লোডটা আমাদের কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তার মানে এরপরেই সয়েলটা আসলে ফেল করবে। এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লোড। তো এখান থেকে আমরা যে শেয়ার স্ট্রেসটা পাবো সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। এই পয়েন্টগুলোই তো আমরা আসলে এই কার্ভে বসাচ্ছি। পয়েন্টগুলো বসালে আমরা এটাকে যদি কানেক্ট করি তাহলে আমরা এরকম একটা কার্ভ পাবো। তো এই কার্ভটা থেকে আমরা দেখতে পাবো যে ম্যাক্সিমাম পয়েন্টটা যেটা, তার মানে হচ্ছে এই কার্ভের পিক পয়েন্ট, সেটাই হচ্ছে আমাদের আসলে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। তো তোমরা এই গ্রাফটা প্লট করে এখান থেকে ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে আসলে আমাদের ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। এখানে যে ভ্যালুটা আসবে এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। এই সিমিলার ওয়েতে আমরা স্যাম্পল 2টাও করব। স্যাম্পল 2তে ডিফারেন্স হচ্ছে আমরা স্যাম্পল 1-এ নিয়েছিলাম 8 কেজি, এখন আমরা নিচ্ছি তার ডাবল 16 কেজি। তো সেটাকে আমরা সিমিলার ওয়েতে পাউন্ডে কনভার্ট করে নিলাম, সেখান থেকে নর্মাল স্ট্রেস বের করলাম। একই রকমভাবে আমরা 2টা ডায়াল গেজ থেকে শেয়ার ডিসপ্লেসমেন্টের রিডিং এবং লোডের রিডিংটা পাবো। সেটাকে সিমিলার ওয়েতে আমরা ক্যালকুলেশন করে শেয়ার ডিসপ্লেসমেন্ট ইন ইঞ্চি এবং শেয়ার স্ট্রেস ইন পিএসআই বের করব। বের করার পরে একই রকমভাবে আমরা গ্রাফটা প্লট করব এবং এখান থেকেও আমরা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা পাবো। সিমিলার ওয়েতে আমরা স্যাম্পল 3 এর জন্য নর্মাল স্ট্রেস এবং শেয়ার স্ট্রেস বের করব। স্যাম্পল 3 এর জন্য নর্মাল ফোর্স হচ্ছে 32 কেজি, যেটাকে আমরা পাউন্ডে নিয়ে গেলাম 17.55 পাউন্ড। একই রকমভাবে আমরা শেয়ার ডিসপ্লেসমেন্ট ইঞ্চি বের করব এবং শেয়ার স্ট্রেস পিএসআই বের করব এবং সেটাকে যদি আমরা গ্রাফে প্লট করি আমরা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস পাবো। এরপরে আমাদের কাজ হচ্ছে একটা ফেলিয়ার এনভেলপ ড্র করা। তো আমরা 3টা নর্মাল স্ট্রেসের জন্য আমরা 3টা নর্মাল লোড অ্যাপ্লাই করেছিলাম 8 কেজি, 16 কেজি এবং 32 কেজি। সেই 3টা নর্মাল লোড থেকে আমরা 3টা নর্মাল স্ট্রেস পেয়েছি এবং 3টা নর্মাল স্ট্রেসের জন্য 3টা ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের ভ্যালু পেয়েছি। এই ভ্যালুগুলো আমরা গ্রাফে বসালেই আমরা এখান থেকে একটা ফেলিয়ার এনভেলপ ড্র করতে পারবো।
তো একটা নর্মাল গ্রাফ পেপারে তোমরা এক্স এক্সিস বরাবর বসাবো নর্মাল স্ট্রেস ইন পিএসআই এবং ওয়াই এক্সিস বরাবর বসাবো শেয়ার স্ট্রেস ইন পিএসআই। এই তিনটা পয়েন্ট যখন তোমরা বসাবো, তিনটা পয়েন্ট থেকে এরকম একটা স্ট্রেট লাইন তোমরা পাবা। এই স্ট্রেট লাইনটা দেখবা ওয়াই এক্সিসে একটা পয়েন্টে গিয়ে টাচ করছে। এই যে হাইটটা, এটাই হচ্ছে আমার কোহেশন সি এর ভ্যালু। আর এই স্ট্রেট লাইনের যে স্লোপ, তার মানে এটা হরিজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন ফাই। তাহলে এখান থেকে আমরা দুইটা শেয়ার স্ট্রেন্থ প্যারামিটার পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে কোহেশন সি এবং আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন ফাই। এই দুইটাই হচ্ছে আমাদের আসলে আলটিমেট রেজাল্ট।